বিসমিল্লাহির রহমানির রহিম। রাবেয়া কেমিস্ট্রিতে জানাই সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি কেমিস্ট্রি ষষ্ঠ অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে। জানি না আমি তোমাদের কতটুকু উপকারে আসতে পারবো। তো আমার এখানে একটা উদ্দেশ্য যে আমি মনে করি যে কোনো বিষয়কে সঠিক সুন্দরভাবে জানতে হলে যে কোনো বিষয় যে কোনো সাবজেক্টের উপর তোমরা ভালো রেজাল্ট করতে চাইলে এই সাবজেক্টটা কি করতে হবে, প্রতিটা অধ্যায় সুন্দরভাবে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। প্রতিটা অধ্যায়ে প্রতিটা কনসেপ্ট তোমাদেরকে সুন্দরভাবে পরিপূর্ণভাবে ক্লিয়ার করতে হবে এবং প্রতিটা টপিকের উপর কনসেপ্টের উপর মানে যেই টপিকের উপর অঙ্কগুলো আছে তোমরা যদি এই অঙ্কগুলো প্র্যাকটিস করো, মানে অঙ্কগুলো সম্পর্কে একবার জানার চেষ্টা করো, তাহলে আমার মনে হয় তোমাদের কোনো সমস্যা হবে না, কারণ এখানে কোনো জটিল কোনো অঙ্ক নেই। তো আমি এখানে তোমরা এই অঙ্কগুলো অবশ্যই জানো, তারপরও আমি এখানে তোমাদের সামনে এটা তুলে ধরছি এই কারণেই যেন তোমরা এগুলো প্র্যাকটিসে রাখো। তো আজকে আমি যে সৃজনশীলটা তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2022-এর প্রশ্ন। তো এই প্রশ্নের সমাধান তোমাদের সামনে তুলে ধরবো। তো আশা করছি তোমরা বুঝতে পারবা, এই আশা নিয়ে আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে মানে আমি চেষ্টা করব যেভাবে বললে, যেভাবে কথা বললে, যেভাবে বোঝালে তোমরা সর্বোত্তভাবে বুঝতে পারো। তো আমার সর্বোত্তক দিয়ে আমি চেষ্টা করব। তো তোমরা দোয়া করো। আচ্ছা, তাহলে এখানে উদ্দীপকে কি বলা হয়েছে? উদ্দীপক আছে এখানে 60 গ্রাম চুনাপাথরকে উত্তপ্ত করে 31 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়, এছাড়া কার্বন ডাই গ্যাস উৎপন্ন হয়। এটা হচ্ছে উদ্দীপক। আর এখানে প্রশ্ন বলা হয়েছে ক বলা হয়েছে বিক্রিয়ক কাকে বলে? অবশ্যই জানো। তারপরে ক্ষয়ে বলা হয়েছে লিমিটেড বিক্রিয়ক থেকে উৎপাদের শতকরা পরিমাণ হিসাব করা হয় কেন? এটাও তোমরা জানো। গয়ে বলা হয়েছে উদ্দীপকের বিক্রিয়ায় উৎপাদের শতকরা পরিমাণ ক্যালসিয়াম অক্সাইড এর পরিমাণ নির্ণয় করতে হবে। ঘয়ে বলা হয়েছে উদ্দীপকের বিক্রিয়ায় যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় সেই পরিমাণ মানে ওই পরিমাণ মানে সম পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতে কি পরিমাণ ম্যাগনেসিয়ামকে উত্তপ্ত করতে হবে, কারণ উদ্দীপকে ছিল চুনা পাথর অর্থাৎ ক্যালসিয়াম কার্বন, আর এখানে বলেছে কি পরিমাণ ম্যাগনেসিয়াম কার্বনকে উৎপন্ন করতে হবে। তাহলে দেখা যাক আমাদের সমাধান শুরু। তো এখানে ক বিক্রিয়ক কাকে বলে? বিক্রিয়ক হচ্ছে যে সকল পদার্থ বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদেরকে বিক্রিয়ক বলা হয়। বিক্রিয়ায় যারা মানে যাদের দিয়ে যে সকল পদার্থের বিক্রিয়া শুরু হয় এইগুলো হচ্ছে কি বিক্রিয়ক। লিমিটেড বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ হিসাব করা হয় কেন? তাহলে আমরা জানতে হবে লিমিটেড বিক্রিয়কই বা কি, তাই না? অবশ্যই জানো। তো লিমিটেড বিক্রিয়া হচ্ছে একাধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়কটি বিক্রিয়া করে সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়, মানে একাধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়কটি অন্য বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় বা নিঃশেষ হয়ে যায়, সেটা হচ্ছে লিমিটেড বিক্রিয়ক। এখানে অন্য বিক্রিয়কের কিছু পরিমাণ উদ্ভিদ থেকে থাকলেও বিক্রিয়া সংগঠনের জন্য লিমিটেড বিক্রিয়ক আর কোনো আয়ন সংগ্রহ করতে বা আয়ন উৎপন্ন বা সরবরাহ করতে পারে না, ফলে এখানে উৎপাদের কোনো সম্ভাবনা থাকে না, যার কারণে লিমিটেড বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ হিসাব করা হয়, অর্থাৎ লিমিটেড বিক্রিয়কের উপর উৎপাদের পরিমাণ নির্ভর করে। গয়ে বলা হয়েছে উদ্দীপকের বিক্রিয়ায় উৎপাদের শতকরা পরিমাণ ক্যালসিয়াম অক্সাইড নির্ণয় করতে হবে। উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয়ের জন্য আমরা কি করব? যে বিক্রিয়কটির কথা বলা হচ্ছে এখানে উদ্দীপকে কি দেওয়া আছে? চুনা পাথর। তাহলে চুনা পাথরকে আমরা ভাঙবো, উত্তপ্ত করে দেখবো আমরা এখানে কি কি পাই, এবার সেই পরিমাণটা আমরা বের করব। করার পরে কি করতে হবে? উৎপাদের শতকরা পরিমাণ আমরা সূত্র দ্বারা এখানে বের করব। শতকরা পরিমাণ সূত্র আমরা অবশ্যই জানি। শতকরা পরিমাণ মানে কি? প্রাপ্ত পরিমাণ বা হিসাবকৃত পরিমাণ গুণ 100। প্রাপ্ত পরিমাণ মানে বিক্রিয়া সংঘটিত হওয়ার পর প্রাপ্ত প্রকৃত উৎপাদের পরিমাণ, বা হচ্ছে হিসাবকৃত মানে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণ।
তাহলে গ গয়ে আমরা কিভাবে বের করব? গয়ে বলা হয় যে চুনা পাথর। গয়ের সমাধানে আমি আসি। তাহলে হচ্ছে এখানে চুনা পাথরের কথা বলে। চুনা পাথর মানে আমরা জানি ক্যালসিয়াম কার্বনেট। তাহলে দেখি ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করলে আমরা কি পাই? ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করলে আমরা পাবো ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। এখানে ক্যালসিয়াম কত? 40, 12, 3। তাহলে কত হচ্ছে টোটাল? এখানে 100। আর এখানে ক্যালসিয়াম অক্সাইড 40, 16। তাহলে কত? এখানে 56। তাহলে বিক্রিয়া অনুসারে আমরা কি পাচ্ছি? বিক্রিয়া অনুসারে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড পাচ্ছি 56 গ্রাম বিক্রিয়া অনুসারে। তাহলে বিক্রিয়া অনুসারে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড কত? 56, এত গ্রাম। অতএব কত? 1 গ্রাম। 1 গ্রাম থেকে আমরা কত পাচ্ছি? ক্যালসিয়াম অক্সাইড পাচ্ছি কত? 56/100 গ্রাম। অতএব আমাদের উদ্দীপকে দেওয়া আছে কত? 60 গ্রাম চুনা পাথর। তাহলে 60 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর এত গ্রাম থেকে আমরা কি পাচ্ছি? ষাট গ্রাম। তাহলে এখানে কত আসছে? 56, 60। আচ্ছা, এখানে আসছে এত গ্রাম। এত গ্রাম কি? ক্যালসিয়াম অক্সাইড আমরা কি পেলাম? বিক্রিয়া থেকে পেলাম। কিন্তু এখানে বলা হয়েছে শতকরা পরিমাণ বের করতে হবে। তাহলে শতকরা পরিমাণ বের করার জন্য আমরা কিভাবে বের করতে পারি? শতকরা পরিমাণ। শতকরা পরিমাণ উৎপাদের শতকরা পরিমাণ। উৎপাদের শতকরা পরিমাণ সমান হিসাবকৃত প্রাপ্ত পরিমাণ বাই গুণ 100। তো এখানে হচ্ছে প্রাপ্ত পরিমাণ কত? 31 গ্রাম। তাহলে 31 বাই হিসাব করে আমরা কত পেয়েছিলাম? 33 পয়েন্ট গুণ 100। তাহলে টোটাল কত আমাদের আসছে? দেখি হিসাব। 31 বাই, আচ্ছা 31 100 92 পয়েন্ট এত পার্সেন্ট। এটা হচ্ছে আমাদের উৎপাদের শতকরা পরিমাণ। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো যে শতকরা পরিমাণটা আমরা কিভাবে বের করবো, কিভাবে বের করতে হয়। তো যদি এরকম আসে নিশ্চয়ই তোমরা পারবা আশা করছি। এবার আমরা যাব ঘয়ে। ঘয়ে কি বলা হয়েছে?
আহ ঘ ঘয়ে বলা হয়েছে উদ্দীপকের বিক্রিয়ায় যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় তার সমপরিমাণ কার্বন ডাই অক্সাইড কি উৎপন্ন করতে কি পরিমাণ ম্যাগনেসিয়াম কার্বনকে উত্তপ্ত করতে হবে। তাহলে উদ্দীপকের বিক্রিয়ায় কি আছে, চুনাপাথর অর্থাৎ ক্যালসিয়াম কার্বনকে উত্তপ্ত করলে আমরা কি পাবো, ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা কি পাচ্ছি, ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে এখানে ক্যালসিয়াম কত, এখানে আমাদের কি করতে হবে, এখানে কার্বন ডাই অক্সাইড পরিমাণ বের করতে হবে, কেননা এখানে বলা হয়েছে যে যেই পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন তার সমপরিমাণে সেই পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতে কি পরিমাণ ম্যাগনেসিয়াম কার্বনকে উত্তপ্ত করতে হবে। তাহলে আমাদের কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা আগে বের করে নিতে হবে। তাহলে এখানে ম্যাগনেসিয়াম কত, হচ্ছে 40 আর 16, এখানে 56, কার্বন 12, 16 গুণ 2 ইকুয়াল টু কত হচ্ছে 44 গ্রাম। এত গ্রাম যদি ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয় তাহলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে এত গ্রাম, কারণ এখানে কার্বন ডাই অক্সাইড পরিমাণ আমাদেরকে বের করতে হবে। তাহলে 56 গ্রাম, এত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হলে কার্বন ডাই অক্সাইড কত, 40 গ্রাম। তার মানে বিক্রিয়া অনুসারে আমরা কি পাচ্ছি, এই বিক্রিয়া আমরা কি পাচ্ছি 100, এখানে কত 100 গ্রাম, এত গ্রাম থেকে মানে এই বিক্রিয়া থেকে আমরা বিক্রিয়া যদি 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয় তাহলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে 40 গ্রাম। তাহলে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে 40 গ্রাম। অতএব কত, 1 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে কত, 44 বাই এত গ্রাম। অতএব কত দেওয়া আছে, উদ্দীপকে আমাদের দেওয়া আছে 31 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়, 31 গ্রাম। অতএব 31 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় কত, 44, 31 এত গ্রাম। তাহলে কত হচ্ছে, একটু হিসাব করতে হবে। আচ্ছা 44, সরি এখানে 33 হয়ে গেছে, এটা 31 আসলে, এখানে হচ্ছে 44, আচ্ছা 24 পয়েন্ট এত গ্রাম, এটা কিছু কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। কিন্তু এখানে বলা হয়েছে এই সমপরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতে কি পরিমাণ ম্যাগনেসিয়াম কার্বনকে উত্তপ্ত করতে হবে। তাহলে ম্যাগনেসিয়াম কার্বনকে উত্তপ্ত করে আমরা কি পাবো দেখা যাক, ম্যাগনেসিয়াম কার্বনেট উত্তপ্ত করলে আমরা কি পাই, ম্যাগনেসিয়াম কার্বনেট ম্যাগনেসিয়াম অক্সাইড আর কি পাবো, কার্বন ডাই অক্সাইড। তাহলে ম্যাগনেসিয়াম কত, এখানে 24, কার্বন 12, অক্সিজেন কত 16 গুণ 3, টোটাল 48, 12, 24। তাহলে এখানে 84 এত গ্রাম। আর এখানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড কত আসছে, কার্বন ডাই অক্সাইড এখানে হচ্ছে কার্বন 12, অক্সিজেন 16 গুণ 2, তাহলে 12 গুণ 16 গুণ 32 আর 12, এখানে হচ্ছে 44 গ্রাম। তার মানে বিক্রিয়া থেকে আমরা কি পাচ্ছি, বিক্রিয়া থেকে আমরা পাচ্ছি 100 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনকে উত্তপ্ত করলে আমরা কার্বন ডাই অক্সাইড পাচ্ছি 44 গ্রাম। তার মানে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতে
ম্যাগনেসিয়াম অক্সাইড উত্তপ্ত করতে হবে কত গ্রাম? 84 গ্রাম। বিক্রিয়া অনুসারে আমরা পাচ্ছি এটা 84 গ্রাম। তাহলে 44 গ্রাম, তাহলে আমরা কি লিখবো? 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতে ম্যাগনেসিয়াম কার্বনেট উত্তপ্ত করতে হবে কত? এখানে হচ্ছে 84 গ্রাম। তাহলে 1 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতে ম্যাগনেসিয়াম কার্বনেট উত্তপ্ত করতে হয় কত গ্রাম? 84 বাই কত? এখানে 44, এত গ্রাম। অতএব আমরা কি পেয়েছি? এখানে আমরা কার্বন ডাই অক্সাইড পরিমাণ পেয়েছিলাম কত? কার্বন ডাই অক্সাইড পরিমাণ পেয়েছিলাম আমরা 24.36। তাহলে 24.36 গ্রাম এত গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতে ম্যাগনেসিয়াম কার্বনেট উত্তপ্ত করতে হয় সমান কত? 24 বাই এত গ্রাম। তাহলে আমরা কত আসবে? এবার একটু হিসাব করতে হবে। তাহলে হচ্ছে কত? 84, 84, হ্যাঁ আচ্ছা 84 তো হচ্ছে 24.44। আচ্ছা, তাহলে আমরা কত পাচ্ছি? এত গ্রাম। তার মানে আমরা কি পেলাম? আমরা হচ্ছে যে এই সমপরিমাণ কি করতে হবে? ম্যাগনেসিয়াম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করার জন্য ম্যাগনেসিয়াম অক্সাইডকে উৎপন্ন করতে হবে কত গ্রাম? এত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইডকে উৎপন্ন করতে হবে। এত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে হবে। এই হচ্ছে ঘয়ের সমাধান। কারণ ঘয়ে বলা হয়েছিল উদ্দীপকে মানে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইডকে উৎপন্ন করে যেই পরিমাণ চুনাপাথর অর্থাৎ ক্যালসিয়াম কার্বনকে উৎপন্ন করে যে পরিমাণ আমরা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন পাচ্ছি, কার্বন ডাই অক্সাইড পাচ্ছে, সেই পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতে কি পরিমাণ ম্যাগনেসিয়াম কার্বনকে উৎপন্ন করতে হবে। তাহলে আমি আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো যে কিভাবে অ্যান্সারটা করতে হবে। তাহলে আমরা কি করব? এইভাবে নিয়ে আসবো, এভাবে আমরা অ্যান্সার বের করতে পারবো ইনশাল্লাহ। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, আমার একদম বিশ্বাস তোমরা সবাই বুঝতে পেরেছো, কারণ এখানে জটিলতার কোনো কিছুই নেই। তো আশা করছি এরকম অঙ্ক দিলে তোমাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আমি মনে করি প্রতিটা অধ্যায় থেকে আসলে পরীক্ষা মানে কিন্তু টেনশন এড়ানো যায়। তোমরা যতই পড়াশোনা করো, যতই পরিশ্রম করো, সত্যি অর্থে কি পরীক্ষার সময় সবারই কম বেশি টেনশন থাকবে, এটাই স্বাভাবিক। তো পরীক্ষা মানে টেনশন। পরীক্ষার হলে সত্যি সবাইকে কিন্তু অনেক অসহায় মনে হয়। তো পরীক্ষার জন্য যাদের ভালো প্রস্তুতি থাকে তারা এতটা অসহায় বা এতটা টেনশন ফিল করে না অবশ্যই। তো আমার মনে হয় প্রতিটা অধ্যায় যাদের জানা আছে সম্পূর্ণভাবে, প্রতিটা অধ্যায়ে প্রতিটা কনসেপ্ট যাদের ক্লিয়ার, তাদের জন্য সত্যি মানে পরীক্ষাটা আসলে আনন্দের বিষয়। যদিও টেনশনের মাঝেও তারা কিন্তু আসলেই অনুভব করে যে আমি আসলেই কিছু করতে পারবো। আল্লাহর উপর ভরসা রাখতে হবে। তো আমার মনে হয় প্রতিটা অধ্যায়ে প্রতিটা
টপিক তোমরা যদি সুন্দরভাবে পড়ো বোঝো, তাহলে তোমরা সুন্দরভাবে অ্যান্সার দিতে পারবে। শুধু গাইড বই মুখস্থ করে শুধু সৃজনশীল এরকম শত শত এরকম সৃজনশীল মুখস্থ করলে তোমরা মনে করছো আমি এই 10টা বা 20টা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন মুখস্থ করেছি, আমি এইগুলো আসলে, কিন্তু না, কখনো না, এটা কখনো করতে যেও না। এগুলো কোনো মুখস্থ জিনিস নয়। আসলে মুখস্থ বিদ্যা কখনো কোনো কাজে আসে না। সত্যিকার অর্থ মুখস্থ কিছু জিনিস করতে হয়, কিন্তু সেটা বুঝে মুখস্থ করতে হয়। আগে বুঝতে হবে, তারপরে মুখস্থ করে। যদি আমি বিক্রিয়কের কথাই বলি, এটা আমাদের বুঝতে হবে যে বিক্রিয়কটা কি। কারণ আমরা জানি যে বিক্রিয়ক হচ্ছে সেই পদার্থ যেগুলো বিক্রিয়ায় অংশগ্রহণ করে, বিক্রিয়া যে শুরু হয়, তারপর আমাদের জিনিসটা সঙ্গটা মনে রাখতে হবে। এই কারণে আমাদেরকে বুঝতে হবে প্রতিটা জিনিস যে এইটা কিভাবে হয়েছে, কেন হয়েছে, এর এর সমাধানটা আমরা কিভাবে পাচ্ছি। শুধু আমরা দেখলাম, পড়লাম, মুখস্থ করলাম, লিখলাম, এইটা নয়। এটা আসলে কিছুক্ষণের জন্য হয়তো মনে থাকে, হয়তো কেউ কেউ তোমরা ভালো রেজাল্ট করতে পারো, যাই হোক, কিন্তু এটা তোমাদের ব্রেনের স্থায়িত্বতা অর্জন করবে না, বা তোমরা এটাতে কোনো ফল পাবে বলে আমার মনে হয় না। এটাতে তোমরা শিক্ষাদানও পারদর্শী হবে বলে আমার মনে হয় না। এই জন্য প্রতিটা জিনিস সুন্দরভাবে নিখুঁতভাবে বুঝতে হবে, জানতে হবে। বোঝা জানা, তুমি যখন কোনো জিনিস, কোনো অঙ্ক করবা, কোনো সূত্র মুখস্থ করবা, তখন যখন ওটা বুঝবা, তখন যে কোনো সময় তোমার পড়া ভালো লাগছে না, যে কোনো টাইম, লেজার টাইম, তোমার এটাকে মনে মনে ভাবছো যে এই জিনিসটা কেন হয়েছে, কিভাবে হয়েছিল। যখন বুঝতে পারছো না যে এটা কেন হয়েছে, তখন ওটা মুখস্থ করতে যেও না। তখন ওই জায়গাটাকে, মানে ওই বইটাকে আবার খুলো, আবার ওটাকে বোঝার চেষ্টা করো। না পারলে যারা জানে তাদের কাছে নিয়ে যাও, তাদের কাছ থেকে বুঝে নেওয়ার চেষ্টা করো, কিন্তু না শুধু মুখস্থ করে রেখে দিও না। এটা কিন্তু সৃজনশীলের অ্যান্সার করতে হবে, এটা মুখস্থ বিদ্যা নয়। তো এই সুযোগ আর নেই। তাই জন্য তোমাদেরকে অবশ্যই সুন্দর করে বুঝতে হবে, আগে বইটা বুঝতে হবে, তারপরে তোমাদেরকে সেইগুলো মনে রাখতে হবে। তো আশা করছি আমার এই যে ক্ষুদ্র আহ মানে পরিসরে যে কথাগুলো বলেছি, যেভাবে আমি সমাধান দিয়েছি, এখানে তোমাদের বোঝার কোনো কমতি আছে বলে আমার মনে হয় না। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যা হোক, সবাইকে ধন্যবাদ, ভালো থেকো, এই আশা নিয়ে আজকে আমি এখানে শেষ করছি। খোদা হাফিজ। রোহান, বন্ধ করে আসো, চলতে আছে যেত কোনো ল্যাপটপ মাথা লাগেছেন, নামাজ পড়ালো, রিয়ান গাড়বে কখন, আব্বু এখন পানি দেবো।